আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে তুলে ধরব অনেক দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু গ্রেপ্তার হয়েছিল সেই এসআই আকবর। তবে সেই এসআই আকবর গ্রেপ্তারের পর বেরিয়ে আসতে শুরু করেছিল বিভিন্ন ধরনের ঊর্ধ্বতন কর্মকর্তার নাম, কিন্তু আদালতে এবার মোড় ঘুরে গেল সেই এসআই আকবরের। এবার আদালতে নিজেকে নির্দোষ দাবি করে কিছুই করেননি বলে দাবি করেন এই এসআই আকবর। মূলত কোন পাওয়ারের বলে এখনও নিজেকে নির্দোষ দাবি করছেন। এবং কি অবাক বিষয়, সেই ঊর্ধ্বতন কর্মকর্তাকে এখনও ধরতে পারছে না বাংলাদেশ পুলিশ। এ নিয়েও থাকছে কঠিন এক্সক্লুসিভ রিপোর্ট ও প্রতিবাদ। এরপর আপনাদের মাঝে তুলে ধরব কঠিন এক দুঃখ সংবাদ। বাংলাদেশে করোনায় আক্রান্ত হতে চলেছে একের পর এক জনগণ। সেই ধারাবাহিকতায় এবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সেই আসিফ নজরুল এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন এবং ফাইনালি ফেসবুকে পোস্ট দিয়ে তিনি দেশবাসীকে কি বললেন সে বিষয়টি তুলে ধরব। সে সাথে আপনাদের মাঝে তুলে ধরব বাংলাদেশের ক্রিকেটার সেই সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেয়া সিলেটের সেই মহসিনকে গ্রেপ্তার করেছে র্যাব। মূলত এই মহসিনকে কিভাবে গ্রেপ্তার করা হলো, সাকিবের কালী পূজায় যাওয়াটা মেনে নিতে পারেননি তিনি, এ নিয়েও থাকছে বিস্তারিত। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরব কঠিন এক্সক্লুসিভ রিপোর্ট। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ এবার বঙ্গবন্ধুর মূর্তি নির্মাণে নিয়ে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করেই হুজুরদের উদ্দেশ্যে বলেন, এটা পাকিস্তান নয়, স্বাধীন বাংলাদেশ। সেই সাথে হুজুরদের আরও কি হুঁশিয়ারি বার্তা দিলেন এই হানিফ, সেই বিষয়টা আপনাদের মাঝে অবগত করব। সেই সাথে ওবায়দুল কাদের তিনি এই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে কি বললেন সে বিষয়টা আপনাদের অবগত করব। ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ, দয়া করে ভিডিওটি লাইক করবেন। মূল বিষয়গুলো জানার জন্য ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে অনেক জল্পনা কল্পনা ও দীর্ঘ প্রতীক্ষার পর সেই এসআই আকবরকে গ্রেপ্তার করা সম্ভব হলেও কিন্তু এবার অন্যদিকে মোড় নিতে যাচ্ছে। এবার আদালতে নিজেকে নির্দোষ দাবি করে কঠিন স্বীকারোক্তি দিয়েছে এসআই আকবর। আদালতে রিমান্ডে শুনানিকালে এই এসআই আকবরের কিছু বলার আছে কিনা বিচারক এমন বিষয় জানতে চান। এ সময় এই এসআই আকবর নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি কোনো দোষ করিনি। সবচেয়ে অবাক বিষয়, আকবর রিমান্ডে শেষ হওয়ায় তাকে আদালতে হাজির করা হয়। এই সময় এসআই আকবর 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকার জানান। পরে মামলার তদন্ত কর্মকর্তা পুনরায় এই এসআই আকবরের রিমান্ডে না চাওয়ায় আকবরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিলেটের আদালত। অবাক বিষয় একটু লক্ষ্য করেন, যেখানে এই এসআই আকবর নিজেকে নির্দোষ দাবি করছেন, সেই সাথে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতেও অস্বীকার জানায়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তার অবশ্য উচিত ছিল তার রিমান্ড চাওয়া, কিন্তু এখানে কেন তার রিমান্ড চাওয়া হলো না এবং রিমান্ড না চাওয়ার ফলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিল? এর মানে কি? একটু গভীরভাবে চিন্তা করলেই এর উত্তর আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি সাকিব ও সেই মহসিনের বিষয়টি নিয়ে। সাকিবের কালী পূজায় যাওয়াটা মেনে নিতে পারেনি সেই মহসিন, এমন দাবি করেছেন র্যাবকে তিনি। সাকিব আল হাসানকে যাতে ভবিষ্যতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কাজ না করেন এবং দেশবাসীর কাছে ক্ষমা চান, এজন্যই মহসিন তালুকদার সাকিবকে হত্যার হুমকি দিয়েছেন বলে জানিয়েছে র্যাবের অধিনায়ক লে কর্নেল আবু মুসা মোহাম্মদ শরীফুল ইসলাম। মঙ্গলবার 17 নভেম্বর বেলা 11টায় তাকে গ্রেপ্তারের পর বিকেল 4টায় র্যাব 9-এর সদর দপ্তরে সিলেটের বিষয়ে ব্রিফিং করেন তিনি। শরীফুল ইসলাম বলেন, সাকিবের একজন অন্ধভক্ত মহসিন তালুকদার। সাকিব ভারতে কালী পূজা উদ্বোধন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর দেশে ক্ষুব্ধ হয়ে মহসিন একটি কাণ্ড ঘটিয়ে ফেলেছে। তিনি বলেন, আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহসিন জানিয়েছেন তিনি ক্রিকেট সাকিব আল হাসানের অন্ধের মতো ভক্ত। সম্প্রতি সাকিবের ভারতের কালী পূজায় উপস্থিত হওয়ার খবর মিডিয়ায় ভাইরাল হলে মহসিন বিষয়টি মেনে নিতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়ে ফেসবুকে লাইভে এসে ধারালো রামদা অস্ত্র দেখিয়ে সাকিবকে একদম হত্যার হুমকি সহ নানা ধরনের মন্তব্য করেন এবং বকাবাজিও করেন। তিনি জানান, কারো প্রচারণা নয়, নিজের ক্ষোভ থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছেন মহসিন। এদিকে আপনাদের মাঝে একটি দুঃসংবাদ তুলে ধরতে যাচ্ছে। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট কলামিস্ট ও লেখক আসিফ নজরুল এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে আসিফ নজরুল নিজেই এ তথ্য স্পষ্ট করে জানিয়েছেন। আসিফ নজরুল ওই ফেসবুকের পোস্টে লিখেছেন, শনিবার থেকে জ্বর ছিল, গতকাল সোমবার টেস্ট করে জানলাম আমার করোনা পজিটিভ, আমার জন্য দোয়া করবেন। সন্ধ্যার পর তিনি প্রথম আলোকে বলেন, আমি ভালো আছি, বাসায় থেকে করোনার চিকিৎসা নিচ্ছি। শুধু আসিফ নজরুলই নন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তত 20 জনের পরিবারের এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি আছেন। এবং সবশেষে আপনাদের মাঝে এবার তুলে ধরতে যাচ্ছে সেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফের কঠিন হুঁশিয়ারি বার্তা নিয়ে।
যখন বাংলাদেশের আলেম সমাজ, বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামী অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর মূর্তি অর্থাৎ ভাস্কর্য নির্মাণ নিয়ে কঠিন হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই বিষয়টিকে কেন্দ্র করে এবার এই হানিফ কঠিন হুঁশিয়ারি বার্তা পাল্টা দিলেন। তিনি স্পষ্ট করে বলেন, এটি পাকিস্তান নয়, স্বাধীন বাংলাদেশ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন এই ভাস্কর্য নিয়ে যারা সমালোচনা করছে তাদেরকে কঠিন জবাব দেন। তিনি স্পষ্ট করে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি হুঁশিয়ারি বার্তা দিয়ে এসব উচ্চারণ করেন। তিনি লিখেছেন, বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য নিয়ে যারা উল্টাপাল্টা কথা বলছেন তাদের মনে রাখা দরকার, এটা পাকিস্তান নয়, এটা স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে এ ধরনের বক্তব্য বরদাস্ত করা হবে না বলে কঠিন হুঁশিয়ারি দেন এই হানিফ। এছাড়াও তিনি বলেন, কুচক্রীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। এমনভাবে হুঁশিয়ারি দেন এই হানিফ। এদিকেও বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কি বললেন ওবায়দুল কাদের, চলুন ওবায়দুল কাদেরের বার্তাটিও আপনাদের মাঝে তুলে ধরি। রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে ইসলামী সংগঠনগুলোর আপত্তির বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছেন এই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, বিষয়টি নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি। স্বরাষ্ট্রমন্ত্রী এখন করোনায় আক্রান্ত, হয়তো তিনি এখন সামনে আসবেন না। উনি হয়তো আপনাদের সঙ্গে কথা বলবেন বা ওনার সাথে আপনাদের আলাপ করতে পারেন। এর আগেও মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে ভারতীয় হাই কমিশনের তৈরি 20টি সংস্করণের হাতঘড়ি উন্মোচন করেন এই ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ওবায়দুল কাদের বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। দুই দেশের সম্পর্কের আলোকশিখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর ধারাবাহিকতায় আজ দেশরত্ন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীতে এসে দীপ্যমান। ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বঙ্গবন্ধু ভারতীয় জনগণের কাছে বীর। এটাই স্বাভাবিক যে স্বাধীনতার পর 1972 সালের জানুয়ারিতে বাংলাদেশে আসার পথে ভারতীয় জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে উষ্ণতা ও ভালোবাসা দিয়েছিলেন, তেমনিভাবে তারা মুজিব বর্ষ উদযাপন করতে চান। এদিকে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠিন কিছু নির্দেশনা দিলেন। কোথায় কয়টি রাস্তা কেমন হচ্ছে, রাস্তাগুলোর মান গুণগত সম্পন্ন হচ্ছে কিনা, সে বিষয়গুলো পর্যবেক্ষণ করতে তিনি কঠিন নির্দেশ দেন। সেই সাথে গ্রামীণ মাস্টার প্ল্যানেরও নির্দেশ দেন তিনি। গ্রামের সড়ক ও অবকাঠামোর একটি মাস্টার প্ল্যান তৈরির নির্দেশনা দিয়েছেন। প্রকল্পটি হল গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর প্রকল্প। এই প্রকল্পের প্রথম সংশোধন অনুমোদন দেওয়া হয় সভায়। সংশোধনীতে প্রকল্পের খরচ 305 কোটি বাড়িয়ে 950 কোটি থেকে 1255 কোটি টাকা করা হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা NEC সম্মেলন কেন্দ্রে এই বিষয়ে সভাপতি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রধানমন্ত্রী বলছেন, কাজের কোয়ালিটি যেন ঠিক থাকে সেটা নিশ্চিত করতে হবে। রাস্তায় যেন পানি জমা না থাকে, কারণ রাস্তায় পানি জমলে সেটা নষ্ট হয়ে যায়। প্রধানমন্ত্রী আরেকটা মাস্টার প্ল্যান করার কথা বলছেন। কোন রাস্তা, কত রাস্তা, কোথায় করা হবে সে বিষয়ে স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে এই মাস্টার প্ল্যান তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশের এই প্রকল্পে